পড়াশোনা সম্পূর্ণ শেষ করে অথবা মাঝপথে ছেড়ে দিয়ে প্রায় সব বন্ধুরা এখন সংসারী। দেখা সাক্ষাৎ নেই বললেই চলে। সিথির খুব মনে পড়ল সেই স্বর্ণালী দিনগুলোর কথা। তারপর আর না ভেবে হুট করে যোগাযোগে থাকা গুটি কয়েক বন্ধুদের সামনে প্রস্তাব রাখে রিইউনিয়নের। মনের সূক্ষ্ম শূন্যতা থেকে এই পরিকল্পনা জল্পনেও সারা পায় ভাবনাহীন অতীত। আস্তে ধীরে সব বন্ধুদের কন্ট্রাক্ট নাম্বার জোগাড় করে জানাতে গিয়ে দেখল বাকিরা তার চেয়ে অধিক উৎসাহী। ক্লাসের সবচেয়ে পড়াকু থেকে শুরু করে শেষের দিক থেকে প্রথম স্থান উত্তীর্ণ করা প্রায় সব বন্ধুরাই আসছে। খুশি মনে এখন সবাইকে কল দিয়ে ডেট জানাচ্ছে সিথি। কাগজের লিস্টিতে থাকা নম্বরদের ভিড়ে একটি নম্বর তার মনোযোগ নিগুড়ভাবে আকর্ষণ করল। নম্বরটি তার কৈশোরের প্রিয় সখী ইন্দ্রপ্রভার। সাংসারিক জীবনের ব্যস্ততার জন্য তারা আর একে অপরের খোঁজ নেওয়ার অবসর পায়নি। তাই তো পূর্ণমিলনের অছিলায় গুটি কতক বসন্ত পার হওয়ার পর গত সপ্তাহে তাদের কথা হলো। কথা শুরুর প্রথম ঘণ্টাখানেক আবেশে দুই সখী কেবলই কেঁদে গিয়েছিল। তারপর থেকে প্রায়শই কথা হয়। সিথি আজ আবার কল লাগালো। শেষ রিং হয়ে কেটে যাওয়ার আগ মুহূর্তে কল রিসিভ হলো। ওপাশ থেকে মিষ্টি এক আওয়াজ এলো, সরি রে, সোনাইকে স্নান করাচ্ছিলাম, এজন্য ফোন ওঠাতে দেরি হয়ে গেল। সিথি বলল, সমস্যা নাই, শোন, ডেট ফিক্সড হয়ে গেছে। ওহ তাই, কবে কোথায়? শুক্রবারে আমাদের এমসিসি ক্যাম্পাসে। এই শুক্রবারে? হ্যাঁ, আসতে পারবি না? আসবো তো, না আসতে পারলেও আসবো। সিথি হেসে উঠল, রঙ্গ করে বলল, আচ্ছা ইন্দু, তোর বর মানা করলে? সুব্রতকে তুই চিনিস না? ও কখনো কোনো কাজে মানা করে না আমায়, গর্ব করে বলল ইন্দ্রপ্রভা। সিথি আরও কিছু বলতে যাবে, সাথে সাথে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে। ইন্দ্রপ্রভা তড়িঘড়ি করে বলল, খিদে পেয়েছে ওর, আমি খাইয়ে নেই। সিথি আচ্ছা জানিয়ে কল কেটে দিল। এরপর বাকি সবাইকে কল করতে লাগলো। অনেকটা সময় এগোলো, রাত হয়ে গেল। শেষ নম্বরটিতে এসে লম্বা একটা শ্বাস ফেলে কল লাগালো। রিসিভও হলো তৎক্ষণাৎ। ও পাশ হতে ভরাট গম্ভীর আওয়াজ এলো, হ্যাঁ সিথি, বলো। সিথি হেসে বলল, ভালো আছো দিব্য? দিব্য হাসলো, হ্যাঁ আছি, তোমার খবর বলো। ভালো ভালো। আচ্ছা বেবি কি করছে? ওর নানুর কাছে আছে। শোনো, যার জন্য কল দিলাম, আমাদের রিইউনিয়নের ডেটটা শুক্রবারে পড়েছে। গ্রেট, সবাই আসছে? যাদের সাথে কন্ট্রাক্ট করতে পেরেছি তারা সবাই আসছে। ওহ, তুমি কি স্পেসিফিক কারোর খবর চাইছো? ধরা পড়ে গিয়ে অপ্রস্তুত হাসলো দিব্য। এমনি আর কি, মলিন হেসে সিথি জানালো, হ্যাঁ ও আসছে ওদিন। দিব্যর হাসিকে প্রশস্ত করে দিতে এই শব্দ কটাই যথেষ্ট ছিল। শুক্রবার এমসিসি প্রাঙ্গণ, আনাচে কানাচে উৎসব মুখর আনন্দ, সবটা দেখে সিথি অবাক হচ্ছে। এক সময়ের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটির চোখের নিচে 1 ইঞ্চি পুরো কালো দাগ, মুখ ভর্তি ব্রণের নিদর্শন, শরীরটাও মুটিয়ে গিয়েছে, চোখ মুখে হতাশা আর জীবনের প্রতি প্রবল বিতৃষ্ণা। সবচেয়ে পড়াকু ছেলেটা বেকারত্বকে আপন করেছে, চাকরি পায় না। ব্যাকবেঞ্চের ছেলেটা একসময় প্রতিটি ক্লাসে দাঁড়িয়ে থাকতো, মার খেত, বকা খেত, প্রতিটি টিচারের কাছে শুনেছে তোর দ্বারা কিচ্ছু হবে না। সেই ছেলেটি আজ দেশের সেরা 10 জন বিজনেসম্যানের একজন। ক্লাসের সবার আইডল ছিল যে প্রেমিক যুগল, তাদের দুজনের আজ দুটো ভিন্ন সংসার। একসময় যে ছেলেটা একাধিক প্রেম মশগুল থাকতো, সে আজ দিনে এখন অবধি কোনো মেয়ের চোখের দিকে তাকায়নি। সেই যে মাথা নিচু করে রেখেছে, এই নিয়ে প্রশ্ন করায় জবাবে বলেছে, আমার সুন্দরী বই মান করে গাল ফুলাবে। আর সবচেয়ে বেশি চমকিত হয়েছে তারা একে অপরকে সে আগের মতোই তুই সম্বোধন করতে না পেরে, অথচ একসময় কত অনায়াসে তুই তুকারির সাথে হেসে খেলে গালি দিয়ে দিত। দিব্য এগিয়ে গিয়ে সিথির পাশে দাঁড়ালো, প্রশংসা স্বরূপ বলে উঠল, অ্যারেঞ্জমেন্টটা দারুণ হয়েছে, শুধু অনুপস্থিতি চাঁদের আলোর। সিথি চকিতে বলে উঠল, এই তুমি দিনের বেলায় চাঁদের আলো খুঁজছো কেন বলো তো? বিপরীতে দিব্য ঠোঁট চেপে হাসলো। তখনই সিথির ফোন বেজে উঠল, ইন্দুপ্রভার নাম্বার।
দ্রুততার সাথে কল রিসিভ করে বলল, কই তুই? এখনো আসিসনি কেন? ওপাশ থেকে ইন্দ্রপ্রভা বলল, জ্যাম ছিল রে, এখন গেটের সামনে আছি, আয় তো। সিথি আসছি বলে চলে গেল। দিব্য ওখানেই দাঁড়িয়ে ফোনে চোখ রাখলো। কিছুক্ষণের মাঝে গেট দিয়ে সিথির সাথে বাচ্চা কোলে একজন অসম্ভব সুন্দরী রমণী প্রবেশ ঘটল। শুভ্রাঙ্গে মেরুন রঙা সুতির শাড়ি। দিব্যর চোখ ওদিকে যাওয়ার পর আর সরানোর ফুল শরৎ পেল না। অপলকভাবে কেবল দেখে গেল, কি সুন্দর দেখাচ্ছে, একদম গ্রহণ লাগা চন্দ্রের মতন সুন্দর। মাত্র করা এই কাজটা চরম অনুচিত জেনেও নিজেকে আটকালো না সে। তাকিয়ে রইল অনিমেষ। তাকিয়ে দেখলো তাকে, জীবনে এসেও এলো না যে। আর সবশেষে ইন্দ্রপ্রভার চোখ এলো ওর দিকে। চোখাচোখির এই মুহূর্তে ইন্দ্রপ্রভা চমৎকারভাবে হাসল। সিথিকে কিছু একটা বলে এগিয়ে এলো ওর দিকে। দিব্য নিজেও এগোলো। মুখোমুখি এবার দুজন। কথার সূচনা করলো ইন্দ্রপ্রভা, কেমন আছিস ভাই? কত পাল্টে গেছিস। পরপরই থেমে আবার বলল, কত অ্যাট্রাকটিভ হয়ে গেছিস। লাগামহীন মুখ তার। দিব্য এতে এক সময় অভ্যস্ত ছিল, তাই কেবল হাসলো। মাথা চুলকে বলল, ভালো আছি, তুই? বেশ আছি, তোর দিক থেকে নজরই ফেরাতে পারছি না রে। যখন এসএসসি দিলাম তোর দাড়ি তো দূর, গালে লোমই ছিল না, আর এখন কি সুন্দর চাপ দাড়ি। সার্জারি করিয়েছিস নাকি? এতদিন পর দেখা, একটুও পাল্টাসনি তুই, এখনও সে আগের মতোই মজা ওড়াচ্ছিস। আমি পাল্টাইনি ঠিকই, কিন্তু তুই বহুত পাল্টে গেছিস। সময় পাল্টে দেয়, স্মৃতিরা আঁকড়ে রাখে। তোকে ধরে রেখেছে, রাখতে পেরেছে। না পারলে তো বদলে যেতাম। জবাবে তর্ক হতো, তাই দিব্য এড়িয়ে গেল পাল্টা প্রশ্নে। মেয়ে কোলে ঘুমন্ত মাস দশেকের বাচ্চাকে ইঙ্গিত করে প্রশ্নটা করলো। ইন্দ্রপ্রভা ওপর নিচ মাথা ঝাঁকিয়ে ইতিবাচক সম্মতি প্রদান করলো। দিব্য বাচ্চাটির দিকে তাকিয়ে মুচকি হেসে ইন্দ্রপ্রভাকে শোধালো, নাম কি? ইন্দ্রপ্রভা মেয়েকে বুকের সাথে আরো মিশিয়ে নিয়ে বলল, আমার চন্দ্রা। বিনিময়ে দিব্য হেসে বলল, সুন্দর নাম। এরপরই আবার বলল, তোর বরের কি খবর? ভালো রে, ওর মতো মানুষ হয় না। কি যে যত্ন নেয় আমার। ও না থাকলে তো একা হাতে এই দুষ্টকে সামলাতেই পারতাম না। যাক ভালো। এখন থাকিস কোথায় ইন্দু? থাকি তো ঢাকাতেই, কিন্তু তুই আমাকে ইন্দু ডাকছিস কেন? আগে না চাঁদ ডাকতিস। তোর মনেও আছে? অবাক হলো দিব্য। রাগ করলো ইন্দ্রপ্রভা, মনে থাকবে না? রাগ দমাতে সময় নিল না, ক্ষণিকেই কমিয়ে নিল। প্রসঙ্গ পাল্টে ফেলল, আচ্ছা তোর বইয়ের কি খবর? বাচ্চা কাচ্চা কয়টা? তোর না ইচ্ছে ছিল বিয়ের পর ডজনে ডজনে বাচ্চা নেওয়ার, সেসব ইচ্ছে গেল কই? দিব্য যেন মজা পেল এবং নিজেও খানিকটা নিল। অন প্রসেসিং। ওরে সুন্দরী খুব না? চোখ টিপে দিব্য বলল, তোর চেয়েও খুব সুন্দরী। মুখ ভেঙালো ইন্দুপ্রভা। আমার মতো সুন্দরী দুইটা পাবি? খোঁজ না শহর, পেলেও দেখা পেয়ে যেতে পারিস, বাট নিজের করে পাবি না। মিনমিনে স্বরে দিব্য বলল, একজনই মেবি তোকে পাইনি, এজন্যই মেবি তোকে পাইনি। শুনতে পেল না ইন্দুপ্রভা, শুধালো, জোরপূর্বক হাসলো দিব্য। লাভ ম্যারেজ? ইন্দুপ্রভা মুচকি হেসে বলল, হ্যাঁ। কয় বছর? 4 বছরের প্রেম, 3 বছরের সংসার। বেশ লম্বা সময়। বেশ বেশি। তোর আমার চেয়ে বেশি না। কিভাবে? প্রথমে ক্লাস 1, 3 অবধি ক্লাসমেট, 3তে তুই সেকেন্ড আর আমি ফার্স্ট হয়ে যাওয়ায় শত্রুতা শুরু, চলে 6 অবধি। 7-এ গিয়ে ফ্রেন্ডশিপ করি, 12 অবধি চলে সেই ফ্রেন্ডশিপ। 12 বছরের রিলেশন। বাহ, তোর বরের চেয়ে বেশি টাইম স্পেন্ড করেছি আমি তোর পিছে। ইন্দ্রপ্রভা এক হাতে মেয়েকে সামলে অন্য হাতে দিব্যর বাহুতে মেরে বলল, হ্যাঁ, এই কথা আমার বরের সামনে বলিস। কি করবে তোর টাকলা বর? বেশি কিছু করবে না, জাস্ট পেদাবে ধরে। আর আমার বর টাকলা না, ছাগল, এভারেজ ফুল। তবে তোর চুলগুলো অনেক বড়, অনেক বেশি বড়। আর কি, এটাও অ্যাট্রাকটিভ খুব। কাটিস না কেমন? সুন্দর লাগে, মানায় তোকে। ঘাড় দু পাশে নেড়ে দিব্য বোঝালো, অ্যাজ ইউ সে ম্যাম। দূরে দাঁড়িয়ে থাকা হাওয়াই মিঠাইয়ের গাড়ি দেখে ইন্দ্রপ্রভা বলে উঠল,
মনে আছে একবার হাওয়াই মিঠাই খাওয়ার জন্য মাঝ রাস্তায় কি বায়না ধরেছিলাম? সে কি কাণ্ড! মা এখনো মাঝে মাঝে সেসব সুব্রতর সামনে বলে। দুজনে মিলে খুব খেপায় আমায়। মনে আছে সে কাহিনীগুলো? মনে না থাকার কথা তো নয়। আমি ভেবেই পাইনি কোনো ষোড়শী কি করে মাঝ রাস্তায় হাওয়াই মিঠাইয়ের জন্য কাঁদে। অনেক বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছিলি। ফেঁসে গিয়েছিলাম তোর মাঝে। শেষ কথাটি দিব্য বেশ মিনমিনে স্বরে বলল। বুঝতে না পেরে ইন্দ্রপ্রভা শুধালো, হুম, বুঝবি না, বাদ দে। কী সব বলছিস? ইন্দ্রপ্রভা থামল। এরপর আবার বলল, বল। কথা এড়িয়ে গেল দিব্য। এমনভাবে কান্না করছিলিস এবার, যেন আমরা ছেলে ধরা, আর তোকে আজীবনের মতো ধরে রাখবো আমরা। এর মধ্যে চন্দ্রার ঘুম ভাঙল। জেগে উঠে কাঁদা শুরু করলো। ইন্দ্রপ্রভা দিব্যকে বলে, ও দিকটায় হাঁটাহাঁটি করতে লাগলো। দিব্য এক দৃষ্টে চেয়ে রইল। অন্যমনস্কভাবে বিড়বিড়িয়ে বলে উঠল, তুই আমার জীবনে ঠিক সেই হাওয়াই মিঠাইয়ের মতোই মিষ্টি মায়াবী ছিলি। ভীষণ রকমের আদরে ছিলি। দূর থেকে তার মেঘবরণ রূপ, নাজুক স্বভাব দেখে আমি কখন যে মায়ে জড়িয়ে গেলাম বুঝতেই পারলাম না। ধর্ম ছিল বাতাসের ন্যায়, না বুঝেই ধরতে গেলাম, ছুঁয়েও যেন হারিয়ে ফেললাম। হাওয়ায় মিশে গেল আমার হাওয়ার মিঠাই। থামল দিব্য। গভীর শ্বাস নিয়ে বলল, তোর জন্য যেটা বন্ধুত্ব ছিল, আমার দিকে সেটা প্রেম ছিল চাঁদ। তোকে চেয়েছিলাম অনাকাঙ্ক্ষিতভাবে, তবে পাইনি ইচ্ছাকৃতভাবে। তুই যে আমার জন্য নিষিদ্ধ চাঁদ। প্রতি মুহূর্তে স্রষ্টার কাছে প্রার্থনা করি তোর প্রতি আমার সকল অনুভূতি হোক নির্বাসিত। অথচ আমি আজও একাকী বসে তোর খোয়াবে দিন গুনি। বিয়ে করিনি রে, মনের মতো পাই না, পেলেই করে নেব। মুচকি মুচকি হাসতে লাগলো দিব্য। এক হাত প্যান্টের পকেটে পুরে অন্য হাত দিয়ে ফোন টিপতে টিপতে এগিয়ে গেল সেই স্কুলের ভেতর। প্রতিটা দেওয়াল, প্রতিটা ইট, সবটাই মিশে আছে কত সব স্মৃতি। একে একে সে প্রতিটি ক্লাসরুমে ঢুকলো। স্কুল চত্বর থেকে বেরিয়ে কলেজের সায়েন্সের ভবনে চলে গেল। অফিস রুম, লাইব্রেরির টিচার্স রুম সবগুলো সেই আগের মতোই আছে। করিডোরের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে বর্ষণের ডাক এলো। অকস্মাৎ মনে পড়ল এক বিকেলের স্কুল ছুটির আগ মুহূর্তের বৃষ্টিকথন। তখন সদ্য কৈশোরে পদার্পণ করা এক কিশোরী ভারী ঝুম বৃষ্টির মাঝে ক্যাম্পাসে সেই কদম গাছের সামনে লাফাচ্ছিল। সেই দৃশ্যটা সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল যে সেই ঘটনার 12 বছর পর আজও দিব্যর চোখের সামনে বৃষ্টি নামলেই তা ভেসে ওঠে। বৃষ্টি নামলে এক চন্দ্রমুখ ভেসে ওঠে। সেই মুখকে সবাই চেনে, ইন্দ্রপ্রভা নামে। আজ যে ক্যাম্পাসে সিনিয়রদের রিইউনিয়ন, তা আমাকে বলিসনি কেন? কুন্দনের কথায় পাশ থেকে জয়া বলে উঠল, হ্যাঁ সেই। তুমি যে শুক্রবারে গ্রাম থেকে বাসায় ফিরেই কলেজের লাইব্রেরিতে চলে আসতে চাইবে আমার জানা ছিল। কুন্দন সরু চোখে তাকিয়ে বলল, কেন জানা থাকবে না? অবশ্যই জানা উচিত ছিল। বান্ধবীর মনের কথা বুঝতে না পারো না, সেই তুমি কচুর সখী আমার। মুখ ভেঙালো জয়া। কুন্দন স্কুল মাঠের ভেতরের জমজমাট পরিবেশটাকে পাশ কাটিয়ে কলেজের ভেতরে ঢুকে গেল। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে বলে। জয়া অতিরিক্ত বিরক্তি নিয়ে বলল, বৃষ্টি পড়বে, আজ আসার কি খুব দরকার ছিল? লম্বা বেনুনি পাকানো চুলগুলো নাড়াতে নাড়াতে কুন্দন ছোট করে কেবল বলল, খুব। করিডোরের মাঝ থেকেই লাইব্রেরি। জয়া হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকে গেল। ঠিক দরজার চৌকাঠেই দাঁড়িয়ে পড়ল কুন্দন। মাথা হালকা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল এক ভদ্রলোককে। উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, পেছন থেকে বেশ পরিপাটি দেখতে। এক দৃষ্টে চেয়ে আছে ক্যাম্পাসের ওই কদম ফুল গাছের ওই দিকে। কে জানে কেন? কাজ ঝাঁকিয়ে কুন্দন ভেতরে প্রবেশ করলো। কিছু বই জমা দিয়ে জয়াকে নিয়ে দোতলায় চলে গেল। কোনো উদ্দেশ্য নেই, মজাটা এখানেই। যখন আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জ্ঞাত হব, তখন থেকেই একঘেয়েমির জীবন কাটাবো আমরা, নিজেদের অজান্তে। শেষ হবে নিরাশ হব, ব্যথিত হব। এক্ষেত্রে পরিকল্পনাহীন জীবন সর্বসুন্দর। যেখানে কোনো আশাই থাকবে না, সেখানে হতাশার স্কোপ তো আরও দূরের কথা। জয়া হাঁটতে হাঁটতে বলল, তো মিস কুন্দনিকা, আপনার মতে প্রেম কি? জবাবে কুন্দন হাসল। জয়া তাড়া দিল, বলো বলো বলো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাভ?
কুন্দন প্রশস্ত হেসে বলল, প্রেম পৃথিবীর একমাত্র ওয়ার্ড যার কোনো ডেফিনিশন হয় না। এটা যার কাছে যেমন তার কাছে তেমনই। কারো কাছে ফ্রেন্ডশিপ, কারো কাছে লং টাইম অ্যাটাচমেন্ট, আর কারো কাছে ইনফ্যাচুয়েশন। বিজ্ঞদের মতে প্রেম বলতে দুনিয়াতে কোনো শব্দই নেই, একটা অদ্ভুত ফিলিংস আছে। বোঝানোর প্রেক্ষিতে বলা হয় আই অ্যাম ইন লাভ। জয় হাতে তালি দিয়ে বলল, তোর কাছে পৃথিবীর সব প্রশ্নের উত্তর আছে না? আমার কাছে মাথা আছে, যেটা তোর নেই। অপমান, যা ভাবিস। আচ্ছা শোন, করিডোরে যেই ভাইয়াটা দাঁড়িয়েছিল, দেখেছিস না? হ্যাঁ। কেমন লাগে রে? দেখতে মাসাল্লাহ ভালোই, পার্সোনালিটিও ভালোই লাগছে। মুখে লাগাম দে, ভাই ডেকেছিস তুই? ভুলে। ভাইটাই বাদ, ওকে পটিয়ে দে। কুন্দন কড়া চোখে তাকিয়ে জয়াকে বলল, লাথি খাবি, সর এখান থেকে। মিনমিন করে জয়া বলল, হ্যাঁ সেটাই। ক্ষণিকের মধ্যেই ভারী বর্ষণ শুরু হয়ে গেল। স্কুল চত্বরে বসা সবাই স্কুলের ভেতরে অবস্থান নিল। কুন্দন স্থির চোখে দেখল, হঠাৎই মস্তিষ্কে অদ্ভুত ভারী একটা উদ্ভট একটা কথা এলো। মাথা থেকে বের করতে পারল না সে। ভাবতে ভাবতে বিনুনি গাঁথা চুলগুলো সামনে এনে নিল। মুখ ছেয়ে গেল স্নিগ্ধ হাসি। পরনে প্লাজো আর গোল জামা। এক হাতে জামাটা হালকা উঁচিয়ে কুন্দন দৌড়াতে লাগলো। পেছন থেকে জয়া বলতে লাগলো, ভাই থাম, পড়ে যাবে। হাসতে হাসতে কুন্দন বলল, পড়লাম। ব্যথা পাবি? পেলাম। মরতেও পারিস? মরলাম। সিঁড়ির কোনায় এসে দাঁড়িয়ে পড়ল। খেয়াল এলো কিছুক্ষণ আগে স্বল্পক্ষণের দেখা একটা লোককে, আর হঠাৎ মস্তিষ্কে উদিত সেই কথাটিকে। সে পিছে মুড়ল না, অথচ ধীর পায়ে খানিকটা পেছালো। মাথা বিপরীতে ঝুঁকিয়ে বলল, ধাক্কা লাগলে কি প্রেম হয় জয়ু? জয়া মুখ কুঁচকে বলল, তুই না বললি প্রেম বলতে কিছুই নেই? হ্যাঁ, নেই তো। তার মানে কি আমি তোকে বারবার বলবো? এই জয়ু, আমার না পাচ্ছে, আমার না লাগছে, আমার বোধহয় হয়েছে, এটা বলবো? বোকার মতো তাকিয়ে রইল জয়া। বড্ড ভাবনি ও বিজ্ঞবার্তা চলল কুন্দন। শোন জয়া, যখন দেখবি অনুভূতিকে ব্যাখ্যা করার জন্য নির্দিষ্ট কোনো শব্দ পাচ্ছিস না, তখন সেই শব্দকে তুই প্রেম ধরে নিবি। কারণ দুনিয়াতে প্রেম ব্যতীত এমন কোনো শব্দ নেই যার ব্যাখ্যা আছে অথচ তাকে সংজ্ঞায়িত করা যায় না। একটা ছোট ট্রিক্স শিখিয়ে দিলাম। ওহে প্রেম গুরু, এবার বলেন, পাগলের মতো ওভাবে দৌড়াচ্ছিলেন কেন? কারণ আমি ভিজব বৃষ্টিতে। আপাতত প্রকৃতির বৃষ্টিতে ভেজার ইচ্ছে আছে, কিন্তু ওই যে ধাক্কা লেগে যদি প্রেম হয়ে যায়, তবে প্রকৃতির বৃষ্টিতে ভেজার ইচ্ছেটা প্রেম বৃষ্টিতে ট্রান্সফার হতে সময় নেবে না। বুঝিনি ব্যাপারটা? মাথা থাকলে বুঝতিস, যেহেতু নেই তাই বাদ দে। শুধু বল, ধাক্কা লাগলে প্রেম হয়? ভাবতে থাকলো জয়া। অনেকটা সময় ভেবে উত্তর দিল, ধাক্কা খেয়ে প্রেম তো কেবল সিনেমায় হয়। প্রশস্ত হাসল কুন্দন। এদিকে জীবনটা সিনেমার চেয়েও সিনেম্যাটিক। প্রেম না হয়ে যাবে কই? লেটস টু আন এক্সপেরিমেন্ট। কিসের? ধাক্কা লেগে প্রেমে। তারপরে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সেই আগের মতো গতিশীল ভঙ্গিতে। লোকটাকে এখনও সেখানটাতেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পেছন থেকে জয়া বিভিন্ন অঙ্গভঙ্গিতে বোঝাতে লাগলো, যাস নে, মুখে যত কিছুই বলি না কেন, সামনাসামনি কিছু করিস নে। বাস তোকে ডাকছে রে, ওদিকে কান দিস না। এমন ইঙ্গিতে কুন্দনের পেট ফেটে বেরিয়ে আসতে চাওয়া হাসিটা কি কষ্টে যে আটকালো। ছুটছে এমন গতিতে যেন ট্রেন মিস যাবে। ওই তো তার গন্তব্য। ঠিক গন্তব্যের কাছাকাছি যত পা যাচ্ছে, তার গতি কমছে খুবই অমায়িকভাবে। চেহারায় অন্য রকমের দ্যুতি খেলছে। লোকটার খুব কাছে এসে একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ পেল, কিছুটা মাদকীয়। পুরুষ ঘ্রাণ কি বলে? সে সব যাক, যে কাজের জন্য এসেছিল সেটা আপাতত করা যাক। মাথাটা ঝুঁকে নিচের ঠোঁটটা কামড়ে ধরল, আর চোখে লোকটার পিঠের দিকে তাকিয়ে কাত এগিয়ে হালকা ধাক্কা লাগালো। অসাবধানবশত লোকটা পিছিয়ে গেল। অবাক হলো, চোখ মুখে প্রবল অস্বস্তি ভাব উপচে পড়ল যেন। কুন্দন চোখ নামিয়ে ফেলেছে, চেহারা দেখেনি। গতি সেই আগের মতো বাড়িয়ে সেভাবেই দৌড় লাগালো।
ক্ষণিকের মাঝেই কুন্দনের অধর প্রসারিত হলো। তার চোখ হাসতে লাগলো। প্রেম হয়নি, তবে কিছু একটা হয়েছে, অন্য রকমের কিছু একটা। অদ্ভুত অদ্ভুত ভাবটা, যার ব্যাখ্যা করা যাচ্ছে, সংজ্ঞায়িত করা যাচ্ছে। সে থামলো সায়েন্সের ভবন থেকে বেরিয়ে কিছুটা পেছনে। কিছুক্ষণের মাঝেই সেখানে জয়া এলো। প্রশ্ন করল, প্রেম হলো? স্মিত হেসে কুন্তন বলল, ইনফ্যাচুয়েশন হলো। এরপর? এরপর আর কি? ওসব প্রেম টেম বলতে কিছু হয় না, বোঝা শেষ আমার। চল ভিজি। প্রেম বৃষ্টিতে? ওহ, দুঃখ বৃষ্টিতে? যা, দুঃখ কেন? কারণ আজ আমার মন খারাপ। এই না ভালো ছিল? হ্যাঁ, এখন নেই। মেয়ে মন হচ্ছে আকাশের মতো, কখন শরতের সুখ মেঘ হয়ে উঠবে, আর কখন ধূসর রঙের দুঃখ মেঘ হয়ে গুমট বাঁধবে। বোঝা দেয় অমন সুদর্শন পুরুষের সাথে ধাক্কা খেয়েও মহাময়ী কুন্দনিকার প্রেম না হওয়ার জন্য তাকে কঠোরভাবে দণ্ডিত করা হোক। এখন আগামী 48 ঘন্টা সে দুঃখ বিলাস করবে। এমন কষ্টের তুমি কি বুঝবে জয়াবাবু? জয়া মিনমিনে স্বরে বলতে থাকলো, আরও ছাতার মাথা প্রেমের উপন্যাস পড়। দিব্য অবাক হয়ে তাকিয়ে ভাবল, আজকালকার মেয়ে ছেলেরা কি উচ্ছৃঙ্খল হয়ে গেছে। এভাবে একটা পুরুষকে কোনো মেয়ে কি ধাক্কা দিতে পারে? সে খুব করে ধরতে পেরেছে ব্যাপারটা সম্পূর্ণ ইচ্ছাকৃত। মেয়েটাকে আরেকবার সামনে পেলে কষে একটা থাপ্পড় লাগাতে ভুলবে না। আলে গালে থাপড়াতে বলবে, এত ফ্যান্টাসি আসে কোথা থেকে তোর? বল, আজ তোর সব শখ মেটাবো। নে আরেকটা থাপ্পড় খা। বলতে বলতে রাগ তার বাড়তে লাগলো। ঠিক তখনই কল এলো সিথির। দিব্য রিসিভ করে বলল, বলো। সিথি শোধালো, কই আছো এই বৃষ্টির মাঝে? খুঁজে পাচ্ছি না যে। আমি সায়েন্সের বিল্ডিংয়ে আছি। ওখানে? হ্যাঁ, ঘুরে দেখছিলাম। এই বৃষ্টিতে? বৃষ্টির আগে এসেছিলাম। ও আচ্ছা। থামলো দিব্য। গম্ভীর শ্বাস ফেলে জিজ্ঞেস করলো, ও কি করছে? সিথি বলল, তেমন কিছু না, পাখিদের সাথে গল্প জুড়েছে। এখনো কি চঞ্চলে আছে না? একটুও পাল্টায়নি। হেসে কল কেটে দিল দিব্য। প্রকৃতি জানে কাকে কিভাবে মানায়, আর তাকে সেভাবেই রাখে। মেয়েটাকে এভাবেই মানায়। দিব্য মন থেকে বেরিয়ে এলো একটাই দোয়া, ও ভালো থাকুক। প্যান্টের পকেটে হাত পুরে ওখান থেকে সরতে যাওয়ার আগে চোখ গেল ফের সেই কদম গাছটির কাছে। অবাক হলো খুব বেশি। একটা মেয়ে কি আনন্দে বৃষ্টি বিলাস করছে। কদম গাছের নিচটায় কাদা পানিতে লাফাচ্ছে। হালকা রঙা পালাজোর নিচের দিকটা কাদায় মেখে গেছে। কাটা চুলগুলো ভিজে মুখের সামনে লেপ্টে আছে। সে তবুও থামছে না। একটা ফুলের নাগাল পাওয়ার কি চেষ্টাই না করছে। অবশেষে ফুল হাতে পেল। চোখ মুখে কি অজানা সুখ লক্ষণীয় হলো। দিব্য অনিমেষ নেত্রেও তাকিয়ে গেল। আশ্চর্যের কথা এই, সে ভুলেই গেছে খানিকক্ষণ আগে ধাক্কা মারার অপরাধে যেই মেয়েটিকে গালমন্দ করেছিল, কয়েকটা থাপ্পড় অবশ্য দিতে চেয়েছিল, সেই মেয়েটিকে দ্বিতীয় দেখায় মনে ধরে গেল। না, চোখ ধরল কেবল, এরপর মস্তিষ্কে ধরবে, তারপর না মনে। অনেক দেরি, অনেক। মনকে কড়া শাসনে এনে দিব্য প্রস্থান ঘটালো। বৃষ্টি কমতে কমতে বিকেল হলো। সন্ধ্যার আগ দিয়েই সবাই বিদায়ের জন্য তৈরি হয়ে গেল। ইন্দ্রপ্রভার সাথে এমন সময় দিব্যর আবারও দেখা হলো। চন্দ্র তখন সিথির কাছে। ইন্দু অকারণেই আজ খুব হাসছে। সে জানে তাকে হাসলে খুব সুন্দর লাগে। গালের টোলটা দারুণভাবে মনোযোগ আকর্ষণ করে। ঠিক এই কারণেই সে সর্বদা হাসতে থাকে। তবে আজ তুলনামূলকভাবে একটু বেশিই হাসছে। হাসতে হাসতে দিব্যর দিকে এগিয়ে গেল। দিব্য মুখ কুঁচকে ফেলল। আমাকে কি জোগাড় লাগছে? হাসি না থামিয়ে দুধারে মাথা নাড়ালো ইন্দ্রপ্রভা। দিব্য আবার শুধালো, ননস্টপ চোখ বলে যাচ্ছি আমি? ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, না। এই না বলার ধরনটা বেশ নাটকীয় ছিল। বলা শেষ হতে না হতেই আবারও ফিক করে হেসে দিল। চেতে উঠল দিব্য। তো এবারে মরার মতো হাসছিস কেন তুই? তোকে কাতুকুতু দিচ্ছি আমি? ইন্দুপ্রভা আবারও শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তোর কনফিউজিং ফেসটা যা জোস, দেখলেই হাসি পাচ্ছে। দিব্যর রাগ লাগলো। শক্ত গলায় বলল, আমি মোটেও কনফিউজড না। তো চেহারায় কি দেখা যায়? সেসব তো তোর
না ভাবলেও চলবে। ফোন হাতে নে, তারপর বরকে কল দে। রসিয়ে রসিয়ে জিজ্ঞেস কর, বাবুর আব্বু কি করতেছো তুমি? আই মিস ইউ। ইন্দ্রপ্রভা অনেক কষ্টে হাসি আটকানো, থেমে থেমে বলল, সেসব আমি বলবই, তুই না বললে বলবো। তা বল, আমার কাছে কি? দূর হয় এখান থেকে। যাব না কি করবি? ক্লাস 10-এ থাকতে কি করেছিলাম মনে নেই? তোকে ওদিক থেকে সরে আমার পাশে আসতে বলাতে আসিসনি তুই, তাই হাতের কাছের ঘড়িটা ছুঁড়ে মেরেছিলাম। আয়নায় গিয়ে দেখ, কপালে এখনো দাগ আছে। সে অনেক আগের এক কাহিনী। এখন তুইও আর বাচ্চাটি নেই, আমি অন্য ছেলের পাশ ঘেঁষে দাঁড়িয়ে নি। থমথমে মুখে তাকালো দিব্য, আবারও হেসে ফেলল ইন্দ্রপ্রভা। গুনগুন করে গাইতে লাগলো, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমার বন্ধুকে পাগল করেছে। কড়া দৃষ্টিতে তাকালো দিব্য, কিন্তু ভাবলেশহীনভাবে বলল, আমি কিছু দেখিনি। কেউ যে ওই বিল্ডিংয়ের নিচতলায় দাঁড়িয়ে কদম গাছের নিচে একটা মেয়েকে লাফাতে দেখে দুনিয়া ভুলে গিয়েছিল, আমি দেখিনি। ট্রাস্ট মি, কিচ্ছু দেখিনি। দেখিসনি? একদম না। আজ তোর হচ্ছে। এই বলে দিব্য সিরিয়াস মুখে ইন্দ্রপ্রভার দিকে এগোলো। চঞ্চল্যময়ীকে আর পাইকে দৌড়াতে শুরু করলো, শাড়ির কুচি চেপে ধরে। পিছে পিছে দিব্য দৌড়াতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মানসপটে সকালের একটি দৃশ্য ভেসে উঠল। দিব্যর সাথে তামাশা রটিয়ে এভাবেই ভেগেছিল। এমনইভাবে হাসতে হাসতে এগোচ্ছিল। সেই চলন, সেই স্বভাব, সেই আহ্লাদ, সেই শখ, সেই সব কিছু। শুধু মানুষ দুটো ভিন্ন। শুধু পার্থক্য এই, একজনের পিছে দিব্য সব ছেড়ে ছুড়ে ছুটেছে, আর অন্যজনের বেলায় সে কেবল তাকিয়ে থাকতে পেরেছে। একজন অতীতের প্রিয় অধ্যায়, আর অন্যজন চাইলেই সে ভবিষ্যতের চিরসত্য হতেও পারত। আচ্ছা, দিব্য চাই কি? এদিকে আশেপাশের সকল বন্ধুরা মুগ্ধ চোখে ওদের দেখে গেল। কিছু বন্ধুত্ব কখনো শেষ হয় না, 1000 বছর বাদে দেখা হলেও সে আগের মতোই থাকে। সেই ঘটনার মাস পেরোলো। কুন্দন বসে বসে টাইপিং করছে। ফেসবুকে খানিকটা লেখালেখির শখও তার আছে। লিখতে লিখতেই ফোনে মেসেজ এলো একটা। গিয়ে মেসেজটা ওপেন করতেই সে আশ্চর্য হলো। একটা প্রাইভেট নাম্বার থেকে ব্যাংক মেসেজ। পরপরই মস্তিষ্ক অন্য কাজে বিমুখ হওয়ায় বিষয়টা থেকে পুরোপুরি দূরে চলে এলো। খানিকক্ষণ বাদে রুমে প্রবেশ করলেন সুমনা বেগম। কুন্দনকে দেখে মিষ্টি করে হাসলেন। বিনিময়ে কুন্দনও হাসল। নিত্য নৈমিত্তিক কাজ এটা। এগিয়ে গিয়ে কুন্দনের পাশে বসে বললেন, কি করা হচ্ছে? কুন্দন বলল, এমনি, কিছু না। একটা কথা ছিল। এত হেজিটেট ফিল করছো কেন? যা বলার বলে ফেলো। তোর ইয়াসিন চাচা আছে না? কোন চাচা? আমার জানার মধ্যে বাপের তো কোনো ভাই নেই। তোর বাপের চাচা তো ভাই। ওহ, তবে চিনলাম না। আচ্ছা, কি হয়েছে? ওনার এক বন্ধুর ছেলে আছে তো, বাবা মায়ের একমাত্র ছেলে, বেশ সভ্যভদ্র। আচ্ছা, ছেলেটাকে আমার কাছে পাঠাবে, আর এরপর আমি তাকে অভদ্র বানাবো, মানে ট্রেনিং দেব আর কি, তাই তো? কুন্দনের নির্লিপ্ততায় সুমনা বেগম কপাল চাপড়ালেন। কপালে হাত রেখে আর চোখে তাকিয়ে অবসন্ন কণ্ঠে বললেন, তুই কি কিছুই বুঝতেছিস না? না, বুঝতে পারছি না। এজন্য তোমার উচিত আমার সাথে খোলাখুলি ডিসকাস করা। উইল ইউ? পারতেছি না। তোর ছোটটাকে পাঠাই দিতেছি, থাক। সুমনা বেগম চলে গেলেন। কুন্দন যে একেবারেই কিছু বুঝেনি ব্যাপারটা তা নয়। তার মতে সব কিছু এত অস্বাভাবিকভাবে নিয়ে বুঝে ফেললে তো সমস্যা। বুঝেও অবুঝ হওয়ার যে আনন্দটা, এটাও চমৎকার। কিছুক্ষণ বাদে কুন্দনের ছোট বোন কুদুম রুমে প্রবেশ করলো। ভ্রুকুচকে নিয়ে বলল, কি করছিস? কুন্দন একবার ওর দিকে তাকালো, আরেকবার নিজের ফোনে দৃষ্টি স্থির করে বলল, লিখছি। তৈরি হয়ে নে, তোকে দেখতে আসবে। কখন আসবে? বিকেলে। কুন্দন ঘড়ির দিকে তাকালো, দেখতে পেল 3টে বাজে। তারপর কুদুমকে বলল, আম্মু কোন শাড়ি পরতে বলেছে? কি জানি। আচ্ছা, পাঠিয়ে দে, আমি তৈরি হয়ে নেব। এবার কুদুম ডানি ভাইয়ের সচেতন নজরে চোখ বুলিয়ে নিল। এগিয়ে গিয়ে কুন্দনকে চুপি চুপি শুধালো, তোর বয়ফ্রেন্ডটা কি ওটা? কুন্দন শুধালো, কোনটা? যে দেখতে আসছে।
বয়ফ্রেন্ড কিনা জানি না, হলেও অন্য মেয়ের হতে পারে, তবে আমার না। বুবু, তাহলে তুই এত ঠিক কিভাবে আছিস? ঠিক থাকার কথা। অবশ্যই। তোকে একটা অচেনা অপরিচিত ছেলে পরিবার সহ দেখতে আসবে, তাতে কি তুই খানিকটাও নার্ভাস হবি না? হওয়ার কথাও তো নয়। মেয়ে দেখতে আসা পরিবারের 70%ই মেয়েকে প্রথমবার দেখতে আসে। সেক্ষেত্রে মেয়ের কাছে তারা অসম্পূর্ণ অপরিচিত, অচেনাই ধরা যায়। তাও কুন্দন কুদুমের গালে হাত বুলিয়ে বলল, মেয়ে হয়ে জন্মেছি, দেখতে তো আসবেই। এতে অস্বাভাবিকত্বের কিছুই নেই। কিছুই নেই? না নেই। বাবু, তাহলে কি তোর এই বয়সে বিয়ে হয়ে যাবে? হলে হবে। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। মেয়েরা সব পারে, সব সুষ্ঠুভাবে গুছিয়ে সামলিয়ে চলতে পারে, চালাতেও পারে। কুদুম ছল ছল চোখে তাকালো। কুন্দন তাতে হেসে বলল, জলদি আম্মুকে বল শাড়ি গয়না পাঠাতে। সাজতেও তো হবে নাকি? নয়তো ছেলের বাড়ির লোকেরা বলবে মেয়েটার বিয়েতে মত নেই। আমার আবার বিয়ের খুব শখ। কুদুম দ্রুত পায়ে চলে গেল। আবার ফিরে এসে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রস্থান ঘটানো। সবটাই ঘটল অতি অতি দ্রুত। কুন্দন কুদুমের ঝড় পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর হালকা গোলাপি রঙা কাতান শাড়িটা সুন্দর মতো পরে নিল। সন্ধ্যার আগ দিয়ে কুন্দনকে দেখতে আসা হলো। ছেলের বাবা আর ছেলের বান্ধবী এসেছে। মেয়েকে তাদের ভারী পছন্দ হলো। সবার মিলিত সিদ্ধান্তে ঘন্টা দুয়েক পরে সে রাতের মাঝে বিয়ে পড়ানো হলো। রাতারাতি কুন্দনিকা এক বাড়ির মেয়ে থেকে আরেক বাড়ির বউ হয়ে গেল। বিদায়বেলায় আর 5টা মেয়ের মতো সে কাঁদল না, কিংবা কোনোরূপ খুশিও হলো না, প্রকাশ করল না, নির্লিপ্ত রইল। আর তার কান্নাটা কেঁদে নিল কুদুম। সে কি কান্না! দুবার তার সদ্য বিয়ে করা বরকে ধাক্কা অবধি মেরেছে, আর বলেছে, আমার বুবুকে আমি দেব না। কুন্দনের এদিকে খানিকটা হাসি পেল। সে হাসল না। বিদায়ের আগ মুহূর্তে একবার শুধু বাবার বাড়ির দেয়ালগুলো ছুঁয়ে গেল। কি আশ্চর্য! ঘন্টা কয়েক আগেও সে কত নিশ্চিত ছিল। হুট করে কি থেকে কি হয়ে গেল। কুন্দন গাড়িতে উঠতেই পাশে তার বর বসল। নিচ থেকে জিজ্ঞেস করল, কোনো সমস্যা হচ্ছে? কুন্দন ডানি বাই মাথা নেড়ে বলল, হচ্ছে না। আচ্ছা। লোকটা আর কিছু বলল না। এদিকে কুন্দন চোখও সরালো না। একদৃষ্টে চেয়ে রইল স্বকীয় স্বামীর দিকে। বরটা সুদর্শন বটে। দ্বিতীয়বার কাউকে মনে ধরার অনুভূতি বোঝো মেয়ে? সদ্য বিয়ে করা বরের মুখে এমন কথা শুনে ভ্রুকুটি করে তার দিকে তাকালো কুন্দন। কুন্দনকে নিজের দিকে তাকাতে দেখে দিব্য হেসে ফেলল। মাথা দুধারে দুলিয়ে বলল, আমার সাথে তাই হয়েছে। কুন্দন এবার শুধালো, ও আচ্ছা, এরপর? দিব্য আবারও হেসে ফেলল। বলল, সেই স্কুল লাইফে একটা মেয়েকে মনে ধরেছিল, খানিকটা চঞ্চল, অগোছালো, ঠোঁট কাটা, যা তা করার মানসিকতা সম্পূর্ণ এক মেয়েকে। তারপর এলো বাধা। স্কুল কলেজের প্রেম টেকানোর জন্য অনেক সাধনা করে যেতে হয় মশাই। সেই সাধনায় আমি করিনি। মনে ধরাটা পুরোটাই আমার ভুলবশত ছিল। উঠতি বয়সের বাচ্চা ছিলাম। সামনে যে কোনো কিছু এনে দিলে কৌতূহল চলে আসতো। আর আমার সামনে রাখা হলো আমার বেস্ট ফ্রেন্ডকে। 12 বছরের ফ্রেন্ডশিপ ছিল, বুঝলে? তাকে কাছ থেকে দেখতে দেখতে কবে যে ডুব দিলাম বুঝতেই পারলাম না। সাত রাতে দেখি আমার কোনো কুল নেই। ওভাবে ভেসে বেড়াতে রইলাম। চাপা স্বরে কুন্দন শুধালো, মেয়েটিতে কি সমস্যা ছিল? ও সনাতনী ধর্মাবলম্বী ছিল। চকিতে চাইল কুন্দন। শুকনো ঢোক গিলে বলবো, নিষিদ্ধ প্রেম, নিষিদ্ধ পরিণতি। হ্যাঁ, তাই। এরপর প্রেমে পড়া থেকে তো নিজেকে আটকাতে পারিনি, তবে এগোনো থেকে আটকেছি। আজ সে অন্য কারো বউ, বাচ্চাও আছে। মুখ ফসকে কুন্দন বলে ফেলল, আলহামদুলিল্লাহ। ছোট চোখে তাকালো দিব্য। তারপর সে নিজেও হেসে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। হাসি কমিয়ে দিব্য আবার বলল, আর এরপর ঘটল এর চেয়েও বেশি ইন্টারেস্টিং ঘটনা। কি ঘটল? দ্বিতীয়বার একটা মেয়েকে মনে ধরে গেল। আশ্চর্যের বিষয় এটাও না। অবাক করা বিষয় হলো, দুজনের মাঝে অদ্ভুত মিল লক্ষ্য করলাম আমি। দুজনের প্রতি অনুরক্তি আসে এক বৃষ্টির বিকেলে, স্কুল ক্যাম্পাসে, সেম সিচুয়েশনে, সেম টাইমিংয়ে, সেম মোমেন্টে, সেম স্টাইলে, ওই রকম দুজন। আর সে যেন মেয়ে। আর সে প্রতি মুখে অবস্থানরত দুজন একে অন্যের সদৃশ্য হয়, অথচ কাজকর্ম সব বিপরীতে।
আমার প্রথম ভালোবাসা আর দ্বিতীয় ভালো লাগা দুটো ছিল আরশির প্রতিমুখে। কোন কোন্দন বোকা বোকা চোখে তাকিয়ে রইল। দিব্য বলল, বোঝই তো, ছেলেবেলার পছন্দ আর এই সময়ের পছন্দে থাকে বিস্তর ফারাক। সেই দুটো মেয়ের মাঝে এমনই কিছু মিল, এমনই কিছু ছিল, তবে ছিল একই টান। প্রথম জন আমাকে 18টা বছর ভালো থাকতে দেয়নি, দ্বিতীয় জন আমাকে টানা 3 মাস একটানা ভাবিয়েছে। এবারের জন দ্বিধায় ফেলতে পারেনি, কারণ বাধা নেই যে। তারপর পুরো ক্যাম্পাসে অনেক খুঁজে তাকে আবারও পেলাম, আর সব ব্যবস্থা করে তাকে নিজের করে নিয়ে এলাম। ম্যাডাম, এটুকুও তো আর সই ছিল না আর। আমি, আচ্ছা, ধাক্কা লাগলে কি প্রেম হয়? চকিতে তাকালো কুন্দন, শুধালো কি? হেসে ফেলল দিব্য। প্রেম হয়েছে কিনা জানি না, তবে ইনফ্যাচুয়েশন অবশ্য হয়েছিল। ঘুম হারাম হয়ে গিয়েছিল, না খাওয়া মুশকিল হয়ে পড়েছিল। লাজ গোপন করে বলল, চিজি ফিল্মি ডায়লগ। দিব্য হো হো করে হেসে উঠল। আজ হঠাৎ কুন্দনের খুব লজ্জা লাগছে। মুখ সরিয়ে গাড়ির জানালার বাইরে তাকালো, আস্তে করে বলল, আর কতক্ষণ লাগবে? জবাবে দিব্য বলল, বাড়ি ক্রস করে এসেছি, আমরা এখন সাভার যাব। সেখানে কেন? মায়ের কবর, মা তো বিয়েতে থাকতে পারলো না, না হয় আমি গিয়ে বউ দেখিয়ে নিয়ে আসি। কুন্দন মলিন হেসে বলল, আচ্ছা। দিব্য তখন উদ্বিগ্ন ভঙ্গিতে ফোন করলো। দ্রুত গতিতে একজনকে কল লাগাতে গেল, তার আগেই কুন্দনের চোখ গেল কন্ট্রাক্টে সেভ করা সেই নাম্বারটির নামে। সেখানে লেখা চাঁদ। ব্যাপারটা দিব্য খেয়াল করলো না, অথচ সে এডিট করে নামটা চেঞ্জ করে ফেলল। তারপর চাঁদের পরবর্তীতে নাম হলো দূরের মানুষ। দিব্য ভিডিও কল লাগালো সেই দূরের মানুষকে। সেকেন্ডের ব্যবধানে কল রিসিভ হলো। ওপাশ থেকে ইন্দ্রপ্রভা বলল, কিরে, হঠাৎ কল দিলি যে? দিব্য ছেলে মানুষই করা শুরু করলো। কুন্দনের একটু কাজ ঘেঁষে এলো। ক্যামেরাতে দিব্যর পাশে অদ্ভুত সুন্দর একটা মেয়েকে বসে থাকতে দেখে ইন্দ্রপ্রভা চোখ বড় বড় করে তাকালো। মুখের সামনে হাত নিয়ে কেশে উঠল। তারপর বলল, বিয়ে ডান? দিব্য মাথা উপর নিচ নেড়ে বলল, ইয়েস। ভেরি গুড, এবার তোর বউকে দে, কথা বলবো। দিব্য ফোনটা কুন্দনকে দিল। ইন্দু কুন্দনকে বলল, শোনো, খুব জ্বালাবেও, একদম সব মেনে নেবে না, কিছু বলবেও না, কেবল খাবারের ঝালটা বাড়িয়ে দেবে। ও একদম ঝাল খেতে পারে না। আর খুব সমস্যা হলে আঙ্কেলকে বলে দেবে, কখনো কম্প্রোমাইজ করবে না। আর চুপে চুপে একটা কথা বলি শোনো, আমার পুরো বিশ্বাস তুমি পৃথিবীর সবচেয়ে চমৎকার মানুষকে পেয়েছো। ভালো থাকবে ভীষণ। বিনিময়ে ভালো রাখার দায়িত্বও নিতে হবে। পারবে না নিতে? কুন্দন জবাবে মুচকি হাসল। ইন্দ্রপ্রভা বলল, ব্যাস, এতেই হবে। দিব্য কুন্দনের আরও কিছুটা কাছে এসে ইন্দ্রপ্রভাকে বলল, জোস না? ইঙ্গিতটা ইন্দ্রপ্রভা বুঝেছে। ইন্দ্রপ্রভাও বোঝালো, আসলেই জোস, তোর চেয়েও বেশি জোস। ইন্দ্রপ্রভা হেসে বলল, হ্যাঁ, আমার চেয়েও বেশি। তারপর আরও কিছুক্ষণ এরকম কথাবার্তা বলে কল কেটে দিল দিব্য। কুন্দন জিজ্ঞেস করল, আপনার বাসায় কে কে আছে? বাবা আর আমি। আর কেউ নেই? না, বাবা মার লাভ ম্যারেজ ছিল। বাবা চট্টগ্রামের ছিল আর মা রংপুরের। পরিচয়টা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপর যখন তারা পরিবারকে নিজেদের সম্পর্কের বিষয় জানায়, কেউ মেনে নেয়নি। তারা ঢাকায় চলে আসে, এখানে একা একই থাকা শুরু করে। আমার জন্মানোর সময় মা মারা যায়। তারপর থেকে পরিবার বলতে বাবা আর আমি আছি। আজ থেকে আমাদের দুজনের ছোট্ট পরিবারটি 3 জনের হলো। কুন্দন তাকালো দিব্যর দিকে। হেসে দিয়ে দিব্য বলল, মিসেস কুন্দনিকা, শেখ পরিবারে আপনাকে স্বাগতম। শুক্রিয়া। কুন্দন স্বাভাবিক হলো। কিছুক্ষণের মাঝে তারা পৌঁছে গেল দিব্যর মায়ের কবরের সামনে। দিব্য কুন্দনকে ফেরার পথে কিছু বেলি ফুল কিনে নিয়েছিল। বাবার কাছে যেদিন থেকে জানতে পেরেছিল তার মা বেলি প্রিয়া, সেদিন থেকে প্রতিবার এখানে আসার সময় বেলি ফুল আনা তার জন্য আবশ্যক হয়ে পড়েছিল। দিব্য সেখানে ছিল মোটে 77 মিনিট। এই এতটা সময় সে কোনো কথা বলেনি, কেবল কবরের দিকে তাকিয়েছিল। কুন্দনও কিছু বলেনি। সে আশেপাশে তাকায়। সন্ধ্যা সেই সময় কেমন যেন স্তব্ধ হয়েছিল প্রকৃতি। গাছের পাতাটাও নড়ছিল না। একদম শেষ মুহূর্তে দিব্য কুন্দনের হাত ধরল। কবরের দিকে দৃষ্টি স্থির রেখে উষ্ঠ কানে কোণে চাঁদের ফালির মতো হাসি এঁটে বলল, মা, আমি সুখ পেয়ে গেছি, এই সুখকে অসুখ হতে দেব না। বাড়িতে ফিরতে ফিরতে বাজলো রাত 12টা। দিব্য তাকে জানালো, আমি খুব বেশি ভালো না,
তবে খারাপ একেবারেই নই। খুব রসিক না, তবে রাগী একেবারেই নই। খুব একটা হাসি না, তবে দুঃখবিলাসী একেবারেই নয়। আমার সাথে সংসার করাতে ঝামেলা অবশ্য হওয়ার কথা নয়। কুন্তন প্রশস্ত হেসে বলল, সেম টু ইউ। দিব্য বলল, কিছু সময়ের ব্যবধানে তোমার জীবনকে পাল্টে দেওয়ার জন্য সরি আমি বলবো না। সব কিছু সুষ্ঠুভাবে হলে তো সমস্যা, মাঝে মাঝে হোক না কিছু চমকপ্রদ ব্যাপার স্যাপার। কুন্দন হেসে নিয়ে বলল, আমি অতটাও সাধারণ কিছু নই। আই নো ম্যাডাম। দিব্য কুন্দনের দু বাহুতে ধরে পিছে ঘোরালো। ড্রেসিং মিররে কুন্দন নিজের প্রতিবিম্ব দেখতে পেল, ঠিক পাশে স্বকীয় স্বামীকে। দিব্য বলল, প্রথমে স্বামী হলাম, এরপর তোমার প্রেমিক হব। প্রেমে পাগলামি করার বয়স আর আমার নেই। তবে তোমার সাথে আমার হবে ম্যাচিওর একটা প্রেম। এই প্রেমগুলো সাংঘাতিক হয়, কারণ সচরাচর প্রেমের মতো এটা নিষিদ্ধ প্রেম নয়। সবচেয়ে শুদ্ধ প্রেম, সবচেয়ে ভয়ঙ্কর প্রেম। প্রেমে উন্মাদ হয়ে যাবেন মশাই। যাবো আর কই, যেখানে লক্ষ্য স্বয়ং আপনি, প্রিয় পুরুষ। আমার বোধ হয় নায়েরও যাওয়া উচিত। প্রেমে পড়ার পরই ফিরব। কালই ব্যবস্থা করছি। আরশির প্রতিমুখে দৃষ্টি স্থির রেখে কুন্দনিকা হাসল। দিব্য নিজেও হাসল। পরিশিষ্ট। দিব্য, কুন্দনিকা। তাদের প্রেমটা ঘটা করে হয়নি। বিয়ের বছর 4 গেল, আজও একে অপরকে ভালোবাসি বলা হয়নি। অথচ জীবনটাও থেমে থাকেনি। ছন্ন ছাড়া চেতনার কুন্দনিকা সংসারী হয়েছে। একে অপরের কখনোই তারা নিজেদের প্রয়োজনের বহিঃপ্রকাশ করে না। না বললেও কুন্দন বুঝে যায় দিব্যর এখন এটা প্রয়োজন। দিব্যর ব্যাপারটাও তাই। কিছু সম্পর্ক থাকে অদৃশ্য সুতোর গাথা। কেউ কখনোই বাইরে থেকে দেখতে পারে না সুতোটার আকৃতি, প্রকৃতি কেমন, কতটুকু বিস্তার। কেবল সুতোয় গাথা যে দুজন তা অনুভব করতে পারে। দিব্য কুন্দন সবসময় সেটা অনুভব করছে। একটা ভালো উদাহরণ দিই। দিব্য এখন ঘরমুখ হয়েছে। যতটুকু সম্ভব ঘরে থাকে। সবাইকে বলে, কাজ জলদি শেষ। ব্যাপারটা তা নয়। কুন্দনকে বেশিক্ষণ না দেখে সে থাকতে পারে না, শান্তি লাগে না। তাই তো বাড়ি ফেরার এত তাড়া, সব ছেড়ে ছুড়ে জলদি জলদি বাড়ি ফেরা। সন্ধেবেলা কুন্দন যখন চায়ের কাপ নিয়ে বারান্দায় বসেছিল, অফিস থেকে ফিরে দ্রুত দিব্য কুন্দনের কাছে গেল, পেছন থেকে জড়িয়ে ধরল। কুন্দন ঘাবড়ে যায়নি। চায়ের কাপটা আলতো করে কর্নার বক্সের উপর রেখে বলল, বলো। দিব্য হেসে বলল, খুব জ্বালাচ্ছ, আর একটুও শান্তি দিচ্ছ না, আর একদমই স্থির থাকতে পারছি না, আর মন খারাপ করে দিচ্ছ, আর সব ক্ষেত্রে পারফেক্ট আমিটা তোমার কাছে এলোমেলো হয়ে পড়ি। হেসে ফেলল কুন্দন। আমিও। আমার অপারগতা সব তোমায় ঘিরে। আমারও। তাই বলে যে আমি তোমায় খুব ভালোবাসি, ব্যাপারটা তেমনও না। আমি কিন্তু তোমায় সামান্যও ভালোবাসি না। আমিও না।